জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 82। আজকের পাঠে আমরা আজকে নিয়ে এই পাঠে সপ্তদশ দিন অর্থাৎ 17 দিন টানা পাঠ করে চলেছি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভৈরবী ব্রাহ্মণী তিনি একাই শতমুখের মতো করে ঠাকুরের নাম ও গান, নাম গুণগান নানান জায়গায় বলে চলেছেন, বাখান করে চলেছেন। এবং তিনি যেখানে যা যা বলেছেন সেগুলো হচ্ছে গৌরাঙ্গ এই রামকৃষ্ণ দেবের কোলে নতুন রূপে এসে অবতীর্ণ হয়েছেন। যাকে আমরা রামকৃষ্ণ বলে বা আমাদের প্রভু বলে মনে করছি, তিনিই একাধারে অযোধ্যায় প্রভু রাম, তিনি বৃন্দাবনে শ্যাম, হিমাচলে দেবাদিদেব মহাদেব, নদিয়ার ধামে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বেদান্তদের মতে নির্গুণ নিষ্ক্রিয়, শাক্তগণের মতে তিনি শক্তি, আর বৌদ্ধগণের মতে তিনি বুদ্ধ, খ্রিস্টানদের মতে তিনি যীশু খ্রিস্ট, আর মুসলমানদের মতে তিনিই আল্লাহ। যে রূপে, যেভাবে, যে উদ্দেশ্যেই আমরা স্মরণ মনন সংকীর্তন নাম সংকীর্তন করি না কেন, সেই ঠাকুরকেই পূজা করা হচ্ছে, আমাদের দয়াল ঠাকুরকে পূজা করা হচ্ছে। তাই শেষে পুথিকার বলেছেন, ভজে পূজে রামকৃষ্ণ এই মনে করি, দয়াল ঠাকুর মোর ভবের কান্ডারি। এতটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বর মন্দিরে কিরকম ভাবে থাকতেন এবং তার আশেপাশে সকলের সঙ্গে কিরকম ভাবে মিশে তিনি ঠাকুরের তন্ত্র সাধনার কাজকে এগিয়ে নিয়ে গেছেন। দেবী মোড়লের ঘাট পুরীর অদূরে, তাহার নিকটে বাসা দিলা ব্রাহ্মণীরে। গোটা দিন পুরী মধ্যে কাটান ব্রাহ্মণী, বাসায় চলিয়া যান আইলে যামিনী। সারা দিন তিনি মায়ের মন্দিরের এখানেই কাটান, ঠাকুরের কাছে নানান প্রসঙ্গ নিয়ে কথা বলেন। কিন্তু রাত হলেই তিনি ওই দেবী মোড়লের ঘাটের কাছে, ওই মন্দির থেকে একটু দূরেই, সেইখানে তাকে ঘর দেওয়া হয়েছে থাকতে, সেইখানে তিনি চলে যান। তিনি কেমন তার বর্ণনা এখানে বলা হচ্ছে। পুথিকার বলছেন, অতি রূপবতী তেহ বয়স্কা এখন, বুঝে উচ্চ বংশ জন্ম যে করে দর্শন। তাকে একবার দেখলেই বোঝা যায় তার যদিও অনেক বয়স হয়েছে, কিন্তু তিনি যথেষ্ট রূপবতী। সুন্দর গড়ন অঙ্গে কনক বরণা, পবিত্র মুখের ভাব গেরুয়া বসনা। তিনি গেরুয়া বসন পরে আছেন, তার দেহের গড়ন খুব সুন্দর এবং গৌর বর্ণ, সুন্দর সোনার বর্ণের রং তার গায়ে। অতি দীর্ঘ দীর্ঘ চুল পড়েছে এলায়, অযতনে ধুলা কুটি কত কি লাগিয়ে। সন্নিকটে প্রতিবাসী যত চারিধারে, আদর করিয়া তাই লয়ে যায় ঘরে। তার মাথার লম্বা লম্বা চুল এলিয়ে পড়েছে, অযত্ন, সবসময় যত্ন করা হয় না, তাই সেগুলো জটা ধরে ধুলো মাটি লেগে জটা লেগে গেছে। এবং আশেপাশের মেয়েরা রাত্রে যখন বাড়ি যান তাকে ধরে ধরে নিয়ে যায়। যত্ন করে অন্তপুরে রমণীর গণ, ভক্তি ভরা প্রভু কথা করেন শ্রবণ। কিবা ধন প্রভু দেব কিচরিতি তার, এবে নপরূপধারী হরি অবতার। এই হরি অবতার এর নতুন রূপ আমাদের কাছে ঠাকুর এসে ধরা দিয়েছেন। তার কি, তার মানে কি তার চরিত, কি তার কথা, এই তার কথা শোনার জন্যই রমণীরা ভৈরবী ব্রাহ্মণীর কাছে সবসময় ফিরে থাকেন। ভক্তি ভরে নমস্কারে কিবা ফলে ফল, বারেক দর্শনে করে চিত নিরমল। তাকে যদি একবার ভক্তি ভরে প্রণাম করা যায় আর একবার যদি দর্শন করা যায়, মনের যত ময়লা আছে যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। পেলে অনুকণা কৃপা জীবে কিবা পায়, ব্রাহ্মণী উন্মত্তা হয়ে প্রভু গুণ গায়। এই ব্রাহ্মণী ওইসব রমণী মহিলাদের কাছে এই ঠাকুরের গুণগান পাগলের মতো হয়ে বলতে থাকেন। তার যদি এক কণা কৃপা যদি পেয়ে থাকেন, জীব যেন ধন্য হয়ে যায়। ধরে পায় ব্রাহ্মণীর রমণীর গণ, কি উপায়ে করে তারা প্রভুরে দর্শন। দর্শন লুব্ধ মনা দেখি বামা দলে, উষায় আনিত সঙ্গে গঙ্গা স্নান চলে। এই রূপে ঘরে ঘরে পাড়ায় পাড়ায়, ব্রাহ্মণী রমণী মন মজিয়া বেড়ায়। মন দিয়া শনিবারে যদি করো হেলা, বুঝিতে নারিবে মন শ্রীপ্রভুর খেলা। গিরিপদে বিন্দু বিন্দু মাত্র ঝরে জল, প্রণালী আকার পরে ক্রমশ প্রবল। তৃণভাসে হেন স্রোত নাহিক প্রথমে,
বলবতী স্রোতস্বতী সাগর সঙ্গমে, তেমনি বুঝিবে মন কার্যশ্রী প্রভুর, সামান্য ধরিয়া উঠে যায় কত দূর। ঠাকুর ওই গ্রাম্য রমণীরা ব্রাহ্মণীকে সবসময় কাছাকাছি থাকতো এবং তাকে বলতো যে কিভাবে ঠাকুরের দর্শন পাবেন। এই রমণীরা ঠাকুরের দর্শনের জন্য খুব লুব্ধ মন বলে, দেখতে সবসময় উৎসুক বলে, ব্রাহ্মণী কি করতেন না, সকালবেলায় স্নান করার সময় একসাথে তাদেরকে নিয়ে গঙ্গার ঘাটে আসতেন যাতে ঠাকুরের দেখা পান। মন দিয়ে তারপরে বলছেন যা মন দিয়ে যদি ঠাকুরের কথা শোনা যায়, ঠাকুরের লীলা খেলা যদি শোনা যায়, তাহলে কিন্তু মনের উন্নতি আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যায়। যেমন গিরিপদে বিন্দু বিন্দু করে জল মাত্র ঝরে, সেই জলই যখন নিচের দিকে আসে, বিভিন্ন ধারা একত্রিত হয়ে মেশে, প্রথমে একটা ঘাস ভাসানোর শক্তি থাকে না যে জলের, সেটি যখন মোহনার কাছে আসে, সাগর সঙ্গমের কাছে আসে, সেটি যেমন বিশাল বলবতী ও স্রোতস্বতী হয়ে যায়, ভীষণ স্রোতে থাকে, সবকিছু ভাসিয়ে নেওয়ার শক্তি অর্জন করে, ঠিক তেমনি ঠাকুরকে যদি প্রথমে অল্প অল্প করে বোঝা যায়, সেই থেকেই তারপরে তাই ধরে ধরেই আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত উঠে যাওয়া যায়। তাই পুথিকার বলছেন যে তেমনি বুঝিবে মন কার্যশ্রী প্রভুর, সামান্য ধরিয়া উঠে যায় বহু দূর। তাই ঠাকুরের কার্য অল্প ধরেও যদি চিন্তা করে আস্তে আস্তে অগ্রসর হওয়া যায়, সেই নিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যাবে। তাই ঠাকুরের একটি কথা, সামান্যতম দর্শন, এই নিয়েও যদি কেউ ভাবতে থাকেন, তিনিও ভাবরাজ্যে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।